আজকের বিষয় নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র জানবার জন্য আমাদের একটি রাশি সম্পর্কে জানা প্রয়োজন, যেটা হচ্ছে ভরবেগ, ইংলিশ হচ্ছে মোমেন্টাম। তো ভরবেগের সংজ্ঞা হচ্ছে ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতি ও ধর্ম সৃষ্টি হয় তাকে ভরবেগ বলা হয়। তাহলে ধরে নিচ্ছি একটি বস্তু যার ভর m এবং এটা যদি ইউ বেগে গতিশীল হয়, সেক্ষেত্রে এর ভরবেগকে যদি আমরা p দিয়ে ডিনোট করি, p ইকুয়ালস টু লেখা যাবে বস্তুর ভর এবং বেগের গুণফল, অর্থাৎ এক্ষেত্রে আমরা m ইন্টু ভি বা m ইন্টু ইউ দিয়ে এটাকে ডিনোট করতে পারি। তো এইটাই হয় ভরবেগের রাশিমালা। তাহলে ভরবেগ এটা একটি ভেক্টর রাশি। যদি এর রাশি দেখি, এটা হচ্ছে ভেক্টর রাশি। দ্বিতীয়, যেহেতু নতুন জিনিস, এর মাত্রা নির্ণয় করতে পারি। তাহলে পি এর মাত্রা সমান এটা হয়ে যাবে এম এর মাত্রা আর ভি এর মাত্রা। তাহলে পি এর মাত্রা লিখতে পারবো, এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1। তাহলে এর মাত্রা হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার -1। নেক্সট, এককে আসতে পারি। যদি সিজিএস পদ্ধতিতে নেই তাহলে মাত্রা থেকে লিখতে পারি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। আর যদি এসআই পদ্ধতিতে নেই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে কিলোগ্রাম মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তো এটাই হচ্ছে ভরবেগের ব্যাপার। তাহলে ভরবেগ রাশিমালাটা আমাদের কি কাজে লাগবে? ধরে নিচ্ছি একটি মাল বোঝাই লরি আছে এবং একটি খালি লরি আছে। লরি বলতে ট্রাক বুঝি আমরা। তো একটি ভর্তি ট্রাক এবং একটি খালি ট্রাক আছে। এবার কোন গাড়িটাকে থামাতে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে যদি দুটো একই রকমের বেগে গতিশীল থাকে? তো এক্ষেত্রে উত্তর হবে, যেহেতু ভারী ট্রাকের ভরবেগটা বেশি, তাই ভারী ট্রাকটাকে থামাতে বেশি পরিমাণে বল প্রযুক্ত করতে হবে। তো ভরবেগের থেকে আমরা এখানে একটা আন্দাজ করতে পারবো কোনো বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। নেক্সট আসবো নিউটনের গতিসূত্রে। নিউটনের গতিসূত্র। তো নিউটনের আমরা জানি তিনটা গতিসূত্র হয়। প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং 3 নাম্বার তৃতীয় গতিসূত্র। তো এর স্টেটমেন্টগুলো আমরা জানি। যেমন প্রথম গতিসূত্রের স্টেটমেন্ট, বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুকে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সরলরেখায় সমবেগে গতিশীল থাকবে। তাহলে বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করব না, তার ক্ষেত্রে ওর বেগটা সমবেগে চলতে থাকবে, বা যদি বস্তুটা স্থির থাকে তাহলে ওটা স্থির অবস্থায় থাকবে। এটাই প্রথম সূত্র। তো এখানে আমরা সূত্রগুলো যেহেতু জুনিয়র ক্লাসে পড়ে এসেছি, সূত্রগুলো অতটা আলোচনা করব না, করব হচ্ছে তার আউটকামটা, অর্থাৎ সূত্র থেকে কি কি জানতে পারছি। যেমন প্রথম গতিসূত্র, প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। একটা হচ্ছে জাড্য, দ্বিতীয় হচ্ছে বলের সংজ্ঞা। তো প্রথমে যেটা ব্যাখ্যা দেব সেটা হচ্ছে পদার্থের জাড্য। জাড্য বা এর ইংলিশটা হচ্ছে ইনারশিয়া অফ ম্যাটার। জাড্যের ইংলিশ আমরা ইনারশিয়া নিতে পারি। তো সংজ্ঞা দিতে পারি, পদার্থের যে ধর্মের জন্য স্থির বা গতিশীল অবস্থায় থাকা কোনো বস্তু তার ওই স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, তা সেই ধর্মকেই জাড্য বলা হচ্ছে। তাহলে পদার্থের জাড্যের জন্য কি করবে? গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকতে চাইবে এবং স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চাইবে। তো এই জাড্যকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিতিজাড্য, 2 নাম্বার হচ্ছে গতিজাড্য। তো একটা উদাহরণ নিলে আমরা
ধারণা পরিষ্কার করতে পারি। যেমন স্থিতিজাড্যের জন্য যদি উদাহরণ নিই, সংজ্ঞা হচ্ছে স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিতিজাড্য বলা হয়। যেমন একটি গাড়ি যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে তার ভেতরে থাকা যাত্রীরা কি হবে, হঠাৎ করে পেছনের দিকে হেলে পড়বে, কারণ গাড়িটা যখন গতিশীল হবে গাড়ির সাথে সাথে যাত্রীর পাগুলোও সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু স্থিতিজাড্যের দরুন ভেতরে যাত্রীদের ওপরের অংশ কি হবে, স্থির অবস্থায় থাকতে চাইবে, তাই যাত্রীরা পেছন দিকে হেলে পড়বে। একইভাবে গতিজাড্যের ক্ষেত্রে আমরা নিতে পারি, যদি হঠাৎ একটি চলন্ত গাড়ি থেমে যায় তার ক্ষেত্রে কি হবে, যতজন যাত্রী আছে তারা বেশ কিছুটা সামনের দিকে হেলে পড়বে, কারণ গাড়িটা গতিশীল থাকা অবস্থায় যাত্রীর বেগ এবং গাড়ির বেগ সমান ছিল। এইবার গাড়িটা যদি থেমে যায়, যাত্রীর ওপরের অংশ গতিতে থাকতে চাইবে, কিন্তু গাড়ির সাথে সংযুক্ত পাগুলো কি হবে, স্থির হয়ে যাবে, তাহলে ওপরের অংশটা কি হবে, সামনের দিকে হেলে পড়বে। এটাই হচ্ছে স্থিতিজাড্য এবং গতিজাড্য। আর এটা প্রথম ধারণা। আর দ্বিতীয় নিতে পারি আমরা বলের সংজ্ঞা। বলের সংজ্ঞা হচ্ছে, সূত্র বলছে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, তাহলে এখানে বলের সংজ্ঞা নিতে পারবো, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটানো হয় বা পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয় তাকে বল বলে। তাহলে বাইরে থেকে যা প্রযুক্ত হচ্ছে, যার জন্য বস্তুর স্থির অবস্থার পরিবর্তন হবে বা গতিশীল অবস্থার পরিবর্তন হবে। গতিশীল অবস্থার পরিবর্তন বলতে গতিশীল বস্তু আরও বেশি গতি লাভ করতে পারে বা গতি কমাতে পারে, আর স্থির বস্তু যদি গতিতে আসে তার ক্ষেত্রে বাইরে থেকে যা প্রয়োগ করব তাকে বলা হবে বল। তাহলে বলের সংজ্ঞা বলছে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তু বেগের পরিবর্তন ঘটানো হয় বা পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয় তাকেই বল বলা হয়। নেক্সট আসবো, এখানে নির্দেশতন্ত্র সম্পর্কে জানব। নির্দেশতন্ত্র বা এটাকে ইনার ফ্রেম অফ রেফারেন্স বলা হয়। ফ্রেম অফ রেফারেন্সের ব্যাপারটা হচ্ছে যার সাপেক্ষে কোনো বস্তুর গতি বিবেচনা করা হয় তাকেই নির্দেশতন্ত্র বলা হয়। এটা আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়ে এসেছি। তো এই নির্দেশতন্ত্র দু ধরনের হতে পারে, একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর একটা হতে পারে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তো প্রথমে জড়ত্বীয়টাকে ব্যাখ্যা দেব। এর দুটো কন্ডিশন হতে পারে। প্রথম কন্ডিশন নিচ্ছি, নিউটনের সকল সূত্র বা গতিসূত্র প্রযোজ্য হবে। যদি নিউটনের এই গতিসূত্রগুলো প্রযোজ্য হয় সেই নির্দেশতন্ত্রকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে পারি। এটার আর একটা শর্ত আছে, এই নির্দেশতন্ত্রে ত্বরণ শূন্য হবে, ত্বরণ থাকবে না, শূন্য, এবং এটার ঘূর্ণন গতিও থাকবে না। তাহলে কি থাকবে? থাকবে হচ্ছে হয় এই ফ্রেমটা স্থির অবস্থায় থাকবে বা সমবেগে গতিশীল অবস্থায় থাকবে। যদি এইরকম শর্ত পালন করে তার ক্ষেত্রে এই নির্দেশতন্ত্রকে বলা হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। 2 নাম্বার নিতে পারি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে উপরে যে শর্তগুলো নেওয়া হয়েছে সেগুলো প্রযোজ্য হবে না। প্রথম হচ্ছে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না। দ্বিতীয় হচ্ছে ত্বরণ নট ইকুয়ালস টু 0, মানে বস্তু ত্বরণ থাকবে এবং ঘূর্ণন গতি থাকতে পারে। এর মধ্যে যদি কোনো একটি শর্ত মানে তার ক্ষেত্রে ওই নির্দেশতন্ত্রকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো। এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রেই অলিক বল, যেমন উদাহরণ হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল এক্সিস্ট করবে। এটা আমরা ওই বৃত্তীয় গতি চ্যাপ্টারে পাবো।
নেক্সট আসবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের স্টেটমেন্ট হচ্ছে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগ যেদিকে পরিবর্তিত হয় বস্তুর বলও সেই দিকে প্রযুক্ত হয়। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা এখানে বলের সমীকরণ নির্ণয় করতে পারি। মানে এইখান থেকে আমরা নির্ণয় করব বলের সমীকরণ। মানে আমরা এখানে প্রমাণ করতে চাইছি F = m × a, এটা প্রমাণ করব। প্রমাণ করবার জন্য ধরে নিচ্ছি একটি বস্তু আছে যার ভর হচ্ছে m, এটা প্রাথমিক u বেগে চলছে। বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না এক্ষেত্রে। ধরে নিচ্ছি t সময় পরে বস্তুটা v বেগ লাভ করছে। তাহলে প্রাথমিক অবস্থায় এর ভরবেগ যদি p1 ধরি, p1 = লিখতে পারি m × u। অন্তিম অবস্থায় এর ভরবেগ হয়ে যাবে p2 = m × v। তো ধরে নিচ্ছি এখানে v > u। অতএব আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তন সমান mv - mu, এটাকে ডেল্টা পি দিয়ে দেখাতে পারি বা এমটা কমন নিলে পেয়ে যাব v - u। অতএব ভরবেগের পরিবর্তনের হার ভরবেগ পরিবর্তনের হার অর্থাৎ আমরা লিখতে পারি ডেল্টা পি বাই টি। এখানে লেখা যেতে পারে m × v - u বাই টি। এবার আমরা জানি v - u বাই টি = হচ্ছে ত্বরণ a। তাহলে এটা লেখা যেতে পারে m × a। এবার দ্বিতীয় সূত্র বলছে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এক্ষেত্রে আমরা f প্রপোর্শনাল লিখতে পারি ডেল্টা পি বাই টি, ভরবেগ পরিবর্তনের হার। और এখান থেকে লেখা যেতে পারে f = একটা সমানুপাতিক ধ্রুবক আসবে k এবং ডেল্টা পি বাই টি = আমরা প্রমাণ করেছি m × a। তাহলে এটা একটা সমীকরণ আসছে। এবার দেখা যায় যদি m = 1 হয়, a = 1 হয়, অর্থাৎ একক ভরের বস্তুর একক পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল প্রযুক্ত করতে হয় তার মানটাও 1 আসে পরীক্ষালব্ধ। তো সেক্ষেত্রে k এর মান k = 1 হয়ে যায়। অতএব এখান থেকে আমরা লিখতে পারি F = ma। এটা হচ্ছে বলের সমীকরণ। তাহলে প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পেলাম, দ্বিতীয় সূত্র থেকে সমীকরণ পাচ্ছি। সংজ্ঞা বলছে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটানো হয় বা পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয় তাকে বল বলা হয়। আর সমীকরণ আসছে F = ma। তাহলে এখান থেকে আমরা যেহেতু নতুন জিনিস আকারেই ধরবো, তো এটার রাশি নেব। বলটা হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ যদি ভেক্টরে লিখি F ভেক্টর = লিখতে পারি m × a ভেক্টর। নেক্সট এটার মাত্রা নিতে পারি। এটার মাত্রা হবে f এর মাত্রা সমান m এর মাত্রা ক্যাপিটাল M, a এর মাত্রা l t⁻²। অর্থাৎ এক্ষেত্রে বলের মাত্রা দাঁড়াচ্ছে ml t⁻²। নেক্সট আসবো এককে, যদি সিজিএস পদ্ধতিতে নেই। সিজিএস পদ্ধতিতে মাত্রা থেকে লিখতে পারি এটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার (2) বা যেটাকে বলা হবে ডাইন। এবং যদি এসআই পদ্ধতিতে নেই সেক্ষেত্রে এটা আসবে কেজি মিটার (10⁻²) বা যেটাকে বলা হবে নিউটন। তাহলে এখানে একটি সম্পর্ক দেখব, 1 নিউটন সমান কত ডাইন নির্ণয় করে নেব। তো এটা নির্ণয় করবার জন্য প্রথমে লিখে নিচ্ছি 1 নিউটন সমান এসআই অনুযায়ী লিখতে পারি নিউটন সমান 1 কেজি মিটার (10⁻²). তাহলে এটাকে ভাঙলে লিখতে পারবো 1 কেজি × 1 মিটার বাই 1 সেকেন্ড²। তাহলে 1 কেজি গ্রামে নিয়ে গেলে 10⁻³ গ্রাম ইন্টু সেন্টিমিটারে যাব 10⁻² সেন্টিমিটার। সেকেন্ডের কোনো পরিবর্তন নেই, সেকেন্ড² 1। তাহলে এটা হয়ে যাবে 10⁵ গ্রাম সেন্টিমিটার (2). এবার গ্রাম সেন্টিমিটার (2)
-2 অর্থাৎ এটা সমান ডাইন। অতএব আমরা লিখতে পারি 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা হয়ে যাবে বলের সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক। তাহলে বলটা যেহেতু ভেক্টর রাশি, এফটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এফ ভেক্টর ইকুয়ালস টু এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। অর্থাৎ এখানে এফ এক্সটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বলের মান, এফ ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বলের মান এবং এফ জেডটা হচ্ছে জেড অক্ষ বরাবর বলের মান। তাহলে লব্ধি হয়ে যাবে এফ ইকুয়ালস টু এফ এক্স এক্স আই ক্যাপ এফ ওয়াই জে ক্যাপ এফ জেড কে ক্যাপ। অতএব এর মড যদি নেই, মড এফ ইকুয়ালস টু লেখা যেতে পারবে রুট আন্ডার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস এফ জেড স্কোয়ার। একইভাবে যদি আমরা এখানে সামান্তরিক সূত্র ব্যবহার করি, ধরে নিচ্ছি দুটো বল কোনো বিন্দু থেকে দুদিকে কাজ করছে, ধরে নিচ্ছি এটা F1 এটা F2। তাহলে এই দুটো মিলে যদি একটি সামান্তরিক আমি কমপ্লিট করি, তাহলে এটা যেটা কর্ণ আসবে সেটা দেবে হচ্ছে লব্ধি F। তাহলে এর ভেক্টরের সূত্র অনুযায়ী লব্ধি নির্ণয় করব। ধরে নিচ্ছি এই কোণটা থিটা, এটা যদি আলফা হয়, এটা মূল বিন্দু, তাহলে লব্ধি হয়ে যাবে F ইকুয়ালস টু রুট আন্ডার f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2 ইন্টু f1 f2 cos অফ থিটা এবং দিকটা আসবে tan আলফা ইকুয়ালস টু b সাইন থিটা হয়, অর্থাৎ এক্ষেত্রে লিখব f1 সাইন থিটা বাই a প্লাস b cos থিটা, অর্থাৎ এটা হয়ে যাবে f2 প্লাস f1 cos অফ থিটা। এটা হয়ে যাবে বলের মান এবং দিকের রাশিমালা। নেক্সট আলোচনা করব বস্তুর ওজন। বস্তুর ওজন হচ্ছে পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলা হয়। তাহলে যদি একটা বস্তু এখানে নেই, যদি বস্তুর ভরটা m হয়, তাহলে পৃথিবী যে বল দ্বারা একে আকর্ষণ করবে। এবার অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বস্তুর ত্বরণ হয় আমরা জানি g। তাহলে প্রযুক্ত বলের রাশিমালা পেয়েছি F ইকুয়ালস টু m ইন্টু a। তাহলে এখানে এফটাকে আমরা w দিয়ে লিখতে পারি, সেক্ষেত্রে এটা হয়ে যাবে m ইন্টু g। অর্থাৎ পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করছে সেটাই হয়ে যাচ্ছে বস্তুর ভার বা বস্তুর ওজন। তাহলে এক্ষেত্রে বলের আর একটি একক আসবে যেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় একক। সিজিএস বা এসআইতে আমরা একক পেয়েছিলাম ডাইন বা নিউটন, এক্ষেত্রে মহাকর্ষীয় একক আসবে, তার সিজিএস হতে পারে আবার এসআইও হতে পারে। তো মহাকর্ষীয় এককের ক্ষেত্রে দেখা যাচ্ছে জেনারেল ফর্মুলা নিলে এফ ইকুয়ালস টু এম এ নিতে পারি, কিন্তু পৃথিবীর জন্য যদি নেই এটা এখানে জিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে জিটাও মোটামুটি যদি আমরা পৃথিবীর আকারটা সুষম ধরি, জিটাও একটা ধ্রুবক রাশি, তাহলে ডাব্লুটা শুধুমাত্র ডিপেন্ড করছে এম এর উপর। তো সিজিএসে এর এককটা হয় গ্রাম ফোর্স, জিএফ লেখা যেতে পারে, বা এটাকে লিখতে পারি গ্রাম ওয়েট। একইভাবে যদি এসআইতে নেই, এসআইতে এর একক হয়ে যায় কিলোগ্রাম ফোর্স, বা এটাকে লেখা যেতে পারে কেজি ওয়েট। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে জিটা বাদ গেছে, তাহলে গ্রাম ওয়েট থেকে বা গ্রাম ফোর্স থেকে আমরা ডাইনে যেতে পারি, আবার কিলোগ্রাম ওয়েট থেকে আমরা নিউটনে যেতে পারি। গ্রাম ওয়েট থেকে ডাইনে যাব এবং কিলোগ্রাম ওয়েট থেকে নিউটনে যাব। তাহলে 1 গ্রাম ফোর্স ইকুয়ালস টু কত ডাইন হবে। তো যেহেতু এখানে জি নাই তাই জিটা গুণ করব, তাহলে আমরা লিখতে পারি 1 জিএফ ইকুয়ালস টু জিটা গুণ করলে সিজিএসে হয় 980, এটা হয়ে যাবে 980 ডাইন। 1 জিএফ ইকুয়ালস টু 980 ডাইন। আবার কেজিএফের সাথে নিউটনের সম্পর্ক 1 কেজিএফ ইকুয়ালস টু জি এর মান বসাবো, এটা হয়ে যাবে 9.8 নিউটন। এটা হচ্ছে মহাকর্ষীয় একক এবং সিজিএস ও এসআই পদ্ধতিতে যে সাধারণ একক আছে বলের, তাদের দুজনের মধ্যে সম্পর্ক। নেক্সট আমরা আলোচনা করব বলের ঘাত এবং ঘাত বল সম্পর্কে। তো প্রথম যেটা আসছে বলের ঘাত। বলের ঘাত হচ্ছে কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলটির ঘাত বা আবেগ বলা হয়। এর ইংলিশটা হচ্ছে ইম্পালস অফ
ফোর্স। তাহলে ধরে নিচ্ছি একটা বস্তু আছে, এর উপর আমরা কিছু সময় ধরে একটা বল প্রয়োগ করছি। বলের মান যদি এফ হয় এবং এটা যদি টি সময় ধরে অ্যাপ্লাই করা হয়, অতএব আমরা লিখতে পারি বলের ঘাত সমান হয়ে যাবে প্রযুক্ত বল ইন্টু সময়। প্রযুক্ত বল এবং সময়ের গুণফলকেই বলা হচ্ছে বলের ঘাত। তাহলে এই এফটাকে যদি ভাঙিয়ে এটা লিখতে পারি এম ইন্টু এ ইন্টু টি, আবার লেখা যেতে পারে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে উপর নিচে যদি টি ক্যান্সেল করি আমরা লিখতে পারি ইকুয়াস টু এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ এটা লেখা যেতে পারে ভরবেগের পরিবর্তন। তো সমীকরণ থেকে দেখতে পাচ্ছি বলের ঘাত সমান হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে যেহেতু এটা নতুন জিনিস, তাহলে এই ক্ষেত্রে এটার আমরা একক মাত্রা এগুলো সম্পর্কে আলোচনা করতে পারি। তাহলে বলের ঘাতটা যেহেতু ভরবেগের পরিবর্তনের সাথে সমান হচ্ছে, তাই এটাও কি হবে, যেহেতু ভরবেগ ভেক্টর রাশি, এটার রাশিটা হয়ে যাবে ভেক্টর। এটার মাত্রা হবে ভরবেগের মাত্রার সাথে সমান। ভরবেগের মাত্রা ছিল এম এল টি টু দি পাওয়ার -1, আর এর একক হবে, যদি সিজিএস পদ্ধতিতে নেই মাত্রা থেকে লিখতে পারি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, আর যদি এসআইতে নেই এটা হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড। এটা হবে বলের ঘাতের ক্ষেত্রে একক মাত্রা এবং রাশি। এবার যদি এটাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি, ধরে নিচ্ছি একটা লেখচিত্র যার এটা মূলবিন্দু আছে। এবার এই অক্ষ বরাবর সময় প্রকাশ করছি, এই অক্ষ বরাবর প্রযুক্ত বল প্রকাশ করছি। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো একটা লেখচিত্র এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, ধরে নিচ্ছি এটা এ এটা বি, কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল সময় সাপেক্ষে যদি এ বি রেখা বরাবর পরিবর্তিত হয়, তাহলে এ বি রেখা যে ক্ষেত্রটা কভার করছে তার ক্ষেত্রফল হবে, অর্থাৎ এটা যদি সি হয়, ক্ষেত্রফল নিচ্ছি ও এ বিসি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। তো এক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এক্ষেত্রে দৈর্ঘ্যটা যদি এফ ধরি এবং প্রস্থটা যদি টি ধরি, এর ক্ষেত্রফল হবে এফ ইন্টু টি। তাহলে এক্ষেত্রে এফ ইন্টু টি সমান আমরা জানি এখান থেকে বলের ঘাত, তাহলে এর ক্ষেত্রফলই দেবে হচ্ছে বলের ঘাত। এইভাবে আমরা এফটি লেখচিত্র থেকে বলের ঘাতের মান নির্ণয় করতে পারি। আবার একইভাবে যদি কোনো একটা লেখচিত্র এইভাবে গেছে, এটা যদি B1 হয়, সেক্ষেত্রে আমরা এই অংশের যদি ক্ষেত্রফল বের করতে পারি, সেক্ষেত্রে আমরা বলের ঘাতের মানটা নির্ণয় করতে পারবো। নেক্সট নেব আমরা ঘাত বল। ঘাত বলের সংজ্ঞা হচ্ছে একটি বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ওই বলকে ঘাত বল বলা হয়। তাহলে এইখানে ঘাত বল সমান হচ্ছে বৃহৎ মানের একটা বল এফ লিখতে পারি, যেটা খুব ক্ষুদ্র সময় ধরে কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করছে। তাহলে ঘাত বল বলতে শুধুমাত্র আমরা বল বলতে পারি, কিন্তু বলের ঘাত বলতে এখানে ভরবেগের পরিবর্তন বোঝাচ্ছে। তাহলে ঘাত বলের যেমন একটা উদাহরণ আমরা নিতে পারি, যদি পেরেককে হাতুড়ি দিয়ে ঠোকা হয়, তো তাদের সংঘর্ষকালটা খুব কম, যার জন্য এক্ষেত্রে যে বলটা কাজ করবে তাকে বলা হবে ঘাত বল। একইভাবে ফুটবলে কিক করার সময়ও ফুটবল আর পায়ের মধ্যে যে সংঘর্ষটা হয় তার সময়টা খুব কম, তো এটাকেও আমরা ঘাত বল বলতে পারি। একইভাবে ক্যারাম খেলার সময় স্ট্রাইকার যখন গুটিকে আঘাত করে, সেটাও ঘাত বল নিতে পারি। আবার ভূপৃষ্ঠের উপর যদি কোনো বস্তুকে ফেলে দেই, সেটা যদি বাউন্স ব্যাক করে, যেমন যদি কোনো বলকে ড্রপ খাওয়ায়, তো ভূপৃষ্ঠের সাথে ওই বলের সময়কাল যদি খুব কম হয়, সেক্ষেত্রে ওটাকেও আমরা ঘাত বল হিসাবেই ধরতে পারি। মনে রাখবার উপায়, এখানে বলের ঘাত আর ঘাত বলের ক্ষেত্রে বলের ঘাতে দেখা যাচ্ছে অনেকগুলা বানানটা একটু বড়, সেখানে ঘাত বলটা বানানটা একটু ছোট। তো এটা উচ্চারণ করতে যেহেতু বেশি সময় লাগবে, ওই জন্য আমি মনে রাখার জন্য এখানে একটি টি গুণ করছি, এবং এখানে কোনো টি নাই, এখানে শুধু এফ আছে, কারণ এখানে এটা উচ্চারণ করতে কম পরিমাণ সময় লাগছে। তাহলে বলের ঘাত এবং ঘাত বলের পার্থক্য কী দাঁড়াবে? প্রথম পার্থক্য নিতে পারি, ঘাত বল হলো একটি ক্ষণস্থায়ী বৃহৎ মানের বল, কিন্তু বলের ঘাত হলো বল ও বলের ক্রিয়াকালের গুণফল। তো প্রথমটা আমরা সমীকরণ নেব, এইটা প্রথম পয়েন্ট, এটা হচ্ছে এফ ইন্টু টি, এক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র এফ। দ্বিতীয় আমরা মাত্রা নিতে পারি, এটার মাত্রা এসেছিল এম এল টি টু দি পাওয়ার -1, এটার মাত্রা নেব
এটার মাত্রা হয়ে যাবে বলের মাত্রার সাথে সমান, দিলে এটা হয়ে যাচ্ছে ml (10⁻²). তৃতীয় আমরা এককটাকেও নিতে পারি, এর ক্ষেত্রে ভরবেগের একক এসেছিল গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড বা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে এর এককটা হয়ে যাবে, যদি সিজিএসে নেই তার ক্ষেত্রে ডাইন, আর যদি এসআইতে নেই তার ক্ষেত্রে হয়ে যাবে নিউটন। এবার ঘাত বল ঘাতের সৃষ্টি করে, অর্থাৎ ঘাত বল যত বেশি হবে বলের ঘাতও তত বেশি হবে। সুতরাং বলা যেতে পারে ঘাত বলটা হচ্ছে কারণ এবং বলের ঘাতটা হচ্ছে ফলাফল। তাহলে এখানে এইটা হচ্ছে কারণ লিখতে পারি, আর এক্ষেত্রে এটা হয়ে যাবে ফলাফল, এটার জন্যই এটা আসবে। পরের পয়েন্ট নিতে পারি, ঘাত বলের ক্রিয়ায় কোনো বস্তুর অল্প সময়ের জন্য বৃহৎ ত্বরণ লাভ করে, অপরদিকে বলের ঘাতের প্রভাবে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে। এটা আমরা নির্ণয় করে দেখিয়েছি যে এটা সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, কিন্তু এটা সমান হচ্ছে প্রযুক্ত বল। যেহেতু F = ma, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি F = ma, অর্থাৎ এই F এর জন্য কোনো বস্তু বৃহৎ মানের ত্বরণ লাভ করতে পারে, যেখানে বলের ঘাতের জন্য বস্তু শুধুমাত্র ভরবেগের পরিবর্তন হতে পারে।